এখন জেলে বন্দি গারদের ওপারে আছে, কিন্তু যারা মনে করেছিল অনির্বাণকে জেলে পুরে গারদের মধ্যে আটকে রেখে এত বড় সমাবেশ, তাদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে হাজার হাজার অনির্বাণ আজ এখানে উপস্থিত হয়েছে। এদেরকে আটকানোর ক্ষমতা কারণ নেই। গোটা রাজ্যে তৃণমূলের সরকার আসার পর ছাত্রদের এভাবেই কণ্ঠরোধ করা হয়েছে। ঠিক যেমন ভাবে আনিস খানকে খুন করা হয়েছে, গতকাল রাত্রেতে আনিস খানের ভাইকে প্রাণঘাতী হামলা করা হয়েছে। হয় হামলা করো, খুন করো, আর না হলে অনির্বাণের মতো জেলে পড়ো। এই নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গোটা রাজ্যে সরকার পরিচালনা করছে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা বেসরকারীকরণ, কেন্দ্রীকরণ, সাম্প্রদায়িকরণ, গোটা দেশ জুড়ে বিজেপির সরকার যা করছে, আমাদের রাজ্যে তৃণমূলের সরকার আসলে সেই কাজই করছে। নয়া জাতীয় শিক্ষানীতির আমদানি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে পিপিপি মডেলের বিরোধিতা করছেন, আর উল্টো দিকে দাঁড়িয়ে রাজ্যের মাটিতে দেশের সরকার যে নীতি নিয়ে চলছে সেই নীতি প্রণয়ন করছেন আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকার। আসলে মোদীর চালা মমতা এটা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে। অনির্বাণরা যখন জেলে যাচ্ছে, মানুষ তাদেরকে কুর্নিশ করছে, মানুষ তাদেরকে লাল সালাম জানাচ্ছে। আসলে অনির্বাণরা কেউ গরু চুরি করে, কয়লা চুরি করে, মানুষের চাকরি চুরি করে, ইন্দিরা আবাসের ঘর চুরি করে জেলে যায়নি। মানুষের হকের দাবি নিয়ে জেলে গেছে। এই দাবি নিয়ে জেলে যেতে গেলে কইলে লাগে অনুব্রত মণ্ডলের মতো চুরির পয়সা খেয়ে জেলে যায়নি, হকের দাবি নিয়ে জেলে গেছে। এই লড়াই চলবে। জেলের গারদের ওপারে যারা ভেবেছে আটকে রেখে এই ছাত্র আন্দোলনকে দমন করবে, সেই তৃণমূলের সরকার আর তার পেটোয়া পুলিশ দুজনকেই বলছি, এসএফআইকে তোমরা চেনো না। যত জেলে পুরবে, যত হামলা করবে, আগামী দিনে এসএফআই তত বড় মিছিল করবে, আক্রমণ করে, হামলা করে, জেলে পুরে। এসএফআইকে দমন করা যায়নি, আর এসএফআইকে দমন করা যাবে না। যদি দমন করতে চাও তাহলে নয়ডার ওই টুইনস টাওয়ার যেমন করে ভেঙে পড়েছে, তেমন করে তৃণমূলের সরকারটাও ভাঙবে, হুড়ুর করে ভেঙে পড়বে। কেউ রক্ষা করতে পারবে না এই রাজ্যের মাটিতে এই তৃণমূল কংগ্রেসের চরম স্বৈরাচারী সরকারকে, আর কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ওই ধর্মান্ধ সাম্প্রদায়িক সরকারকে, যারা গোটা দেশ এবং আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করছে, ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই জেলা সম্মেলনের মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইয়ের আমরা ব্লুপ্রিন্ট রচনা করব। আগামী দিনে এই জেলার ছাত্র আন্দোলন কেমন করে পরিচালিত হবে, আমরা সেই সব নিয়ে খোলা মনে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই জেলার ছাত্র আন্দোলনের যে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই ইতিহাসকে আমরা বিস্তৃত করব। হাজার হাজার অনির্বাণকে সঙ্গে নিয়ে, আর অনির্বাণ যখন বাইরে বেরিয়ে আসবে তখন এই নতুন যে ইতিহাস লেখা হলো সম্পাদক জেলে, অথচ আমাদের জেলার ছাত্ররা ঐক্যবদ্ধভাবে মেজাজ নিয়ে এই সম্মেলন করার হিম্মত দেখিয়েছে, যে হিম্মত তৃণমূলের নেত্রীও দেখাবে না, আর ওপারে নরেন্দ্র মোদীও দেখাবে না। এই হিম্মত একমাত্র এসএফআই দেখাতে পারে। আগামী দিনে আমরা প্রমাণ করে দেব, এ বাংলার মাটিতে ছাত্রদের দাবি নিয়ে লড়াই করার যদি কারুর হিম্মত থাকে তাহলে সেটা এসএফআই। আগামী দিনে শিক্ষা বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, আর আমাদের রাজ্যের এই চরম স্বৈরাচারী সরকারকে উৎখাতের লড়াই আরো তীব্র হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করছি। এখন এখানে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড প্রবীর ভৌমিক। হ্যালো, আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড টিউলিপ ঘোষ এখন এখানে সংক্ষেপে বক্তব্য রাখবেন। বসাবো মাল আমি নাহলে আমাকে ধরে রাখতে হবে।
উপস্থিত সভাপতি, অন্যান্য কমরেড, আর আজকে আমাদের এই ছাত্রদের সম্মেলন সফল করার জন্য যারা এসছেন উৎসাহী মুখগুলো, তাদের প্রত্যেককে আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন আর আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই কোন প্রেক্ষিতে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলার ছাত্র সম্মেলন করতে চলেছি আপনারা আমাদের সভাপতির কাছ থেকে শুনেছেন। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে প্রত্যেক দিন ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের কেন্দ্রের সরকার, আমাদের রাজ্যের সরকার, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা পূর্ব বর্ধমান জেলার যে সম্মেলন এবং সেই সম্মেলন রূপরেখা ঠিক করবে আগামী দিনে আমাদের ছাত্রদের সম্মেলন কোন পথে যাবে। সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক কমরেড অনির্বাণ রায়চৌধুরী বর্তমানে জেলে আছে। আমরা বলছি একটা অনির্বাণ রায়চৌধুরীকে জেলে রেখে আমাদেরকে দমানো যায়নি, যাবে না। আজকে হাজার হাজার ছাত্ররা এখানে উপস্থিত আছে, হাজার হাজার ছাত্রের অভিভাবকরা এখানে উপস্থিত আছে, তারা উৎসাহ নিয়ে আছে যে আগামী দিনের এই ছাত্ররা কোনভাবে যাবে। এই কাটোয়া কলেজে নির্বাচন হবে, এই বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি হয়ে আছে সেই দুর্নীতিটা কিভাবে আমাদের এই ছাত্ররা দুর্নীতির ঘুঘুর ভাষা ভাঙবে তার জন্য সব উদ্গ্রীব হয়ে আছে। আমরা বলছি আপনাদের আশা প্রত্যাশা আমরা নিজেরা নিয়ে আপনাদের আশা আমরা পূরণ করব। যে কমিটি গঠন হবে তারা দেখিয়ে দেবে যে এই অনির্বাণ রায়চৌধুরী যে ছাত্রদের তৈরি করেছে তারা বারবার ওই শিক্ষা যারা ভেঙে দিচ্ছে, আমাদের কেন্দ্রের সরকার আমাদের রাজ্যের সরকার যারা বারবার শিক্ষাটাকে ভেঙে দিয়ে শুধুমাত্র বড়লোক ঘরের ছেলেদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে চাইছে, আর গরিব ঘরের ছেলেরা দিন দিন পড়াশোনা থেকে বেরিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রকাশ্য সমাবেশ আমরা দেখিয়ে দিতে চাই। এই সময়ে দাঁড়িয়ে যে সমস্ত খেটে খাওয়া রুটির বিরুদ্ধে লড়াই সংগঠিত হচ্ছে তার একমাত্র বিকল্প হচ্ছে এই বামপন্থা। তাই বামপন্থাকে ভরসা রাখতে আপনারা যারা এগিয়ে এসছেন আমাদের এই কথা আপনারা শুনে আগামী দিনে আরো আমাদের কথা, সংগ্রামের কথা, এই ঐতিহাসের কথা, আমাদের লড়াই আন্দোলনের কথা আরো ছড়িয়ে দেবেন। এই বলে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন এখানে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড কবির ভৌমিক। কংগ্রেস নেতৃত্ব, এই সভায় উপস্থিত ছাত্র কমরেড ও আমাদের অভিভাবকগণ সকলকে আমাদের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে কি পরিস্থিতিতে আজকে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলা সম্পাদক তিনি জেলে আছেন, তিনি জেল থেকে বার্তা পাঠিয়েছেন যে এই সম্মেলন সর্বান্তকরণে সফল করতে হবে। তাই আমরা পূর্ব বর্ধমানের ছাত্ররা, পূর্ব বর্ধমানের এসএফআইয়ের কমরেডরা তার আহ্বানকে সামনে রেখে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি। তাই আমরা আমাদের যে আজ ও কাল যে পূর্ব বর্ধমান জেলার 37তম সম্মেলন, সেই সম্মেলন সফল করব। এই সফল করার কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা রাখছি। আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকাম জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। হ্যালো, এখন এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অনিরুদ্ধ চক্রবর্তী। কমরেড সভাপতি, আজকে এই সমাবেশে আমাদের ছাত্র বন্ধুরা, অভিভাবক অভিভাবিকা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কোন পরিস্থিতিতে এই জেলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আকাশের অবস্থা ভালো নয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বিমান বসু, তিনি বলবেন। আমি যে কথা বলে আমার কথা গুটিয়ে নেব। একদিকে অনির্বাণরা যখন জেলে আছে, ঠিক সেই সময়
এক কঠিন লড়াইয়ের মুখোমুখি গোটা দেশের মানুষ। একদিকে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা পড়াশুনোর কথা বলি, একদিকে আমাদের পড়াশুনোর ওপর আক্রমণ করা হচ্ছে, আমাদের পড়াশুনোর অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। ঠিক একইভাবে আমার বাবা, আমার মা, যিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত, যিনি কারখানায় শ্রম ঝরাচ্ছেন, তাদের রুটি রুজির অধিকারের ওপরও আক্রমণ চলছে। আসলে গোটা দেশ জুড়ে খেটে খাওয়া মানুষ বনাম লুটে খাওয়া মানুষ, এই লড়াই, এই বিভেদ প্রতিদিন তীব্রতর হচ্ছে। ঠিক সেই সময় যখন এই ব্যবস্থার ভেতরে দাঁড়িয়ে একদল কতিপয় মানুষ যারা দেশের 99% মানুষকে শোষণ করে তাদের মুনাফার পাহাড় বাড়াচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি সেই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষগুলোর পরিবার থেকে উঠে আসা, প্রান্তিক পরিবারগুলো থেকে উঠে আসা ছেলে মেয়ে, তাদের পড়াশোনার অধিকার কেড়ে নাও, নয়া জাতীয় শিক্ষানীতি করো। সেই পরিবারের যারা উপার্জন করছে, তাই সেই কৃষকদের ওপর আক্রমণ করতে হলে কৃষি আইন নিয়ে আসো। তার বাবা কলকারখানায় যারা শ্রম প্রয়োগ করছে, শ্রমিক, তাদের মাইনের অধিকার, মজুরির অধিকার কেড়ে নিতে হবে, তাদের সংগঠিত অধিকার হওয়ার অধিকার কেড়ে নিতে হবে। তাই জন্য শ্রম কোড নিয়ে আসো। অর্থাৎ শ্রমজীবী মানুষের ওপর যে চরম আক্রমণ, সেই চরম আক্রমণ প্রতিহত করেই আমাদের সামনে এগোতে হবে। আর আপনারা পশ্চিমবাংলার মাটিতে যে অবস্থা দেখতে পাচ্ছেন, সবাই দেখেছেন, এই নিয়ে বাড়তি কথা বলবার কোনো সুযোগ নেই। এই যে দুর্নীতি বলে যা চলছে, মানুষ তার অভিজ্ঞতায় সবটা দেখছেন, বুঝছেন, আগামী দিনে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা অন্য কথা বলতে চাইছি। কোনো অন্য রাজনৈতিক সংগঠন, কোনো অন্য রাজনৈতিক মতাদর্শ যে কথা বলবে না, ওরা আপনাদের সামনে শুধুমাত্র সরকার বদলের কথা বলবে, ওরা আপনাদের সামনে কতগুলো পপুলার স্লোগান দিতে পারবে। কিন্তু আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশনের কর্মী অনির্বাণের মতো যারা এই সমাজ বদলের লড়াইয়ের কথা বলছি, যারা এই ব্যবস্থাকে দায়ী করছি, এই যাবতীয় দুর্নীতি, এই যাবতীয় বৈষম্য, যে বৈষম্য আমাদের দেশে, আমাদের সমাজে আছে, এই সমস্ত বৈষম্যের যদি অবসান ঘটাতে হয়, কেবলমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়ে তা সম্ভব নয়। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এমন এক ব্যবস্থা তৈরি করতে হবে যে ব্যবস্থায় কোনো মানুষকে এর ওপর শোষণ করতে পারবে না। যে মানুষ যতটা পরিশ্রম করবে, সেই মানুষ ঠিক ততটাই সেই সমাজ থেকে ফিরে পাবে। এই রকম একটা সমাজ, সেই সমাজ যতদিন না তৈরি করা যাবে, সেই সমাজ যতদিন না তৈরি করা যাবে, এই অনুব্রত মণ্ডলরা থাকবে, এই দুর্নীতি থাকবে, এই বৈষম্য থাকবে, বঞ্চনা থাকবে। তাই আমরা ভারতের ছাত্র ফেডারেশন অনির্বাণরা কেবলমাত্র দুর্নীতির বিরুদ্ধে, চোর ধরবার দাবিকে সামনে রেখে জেলবন্দি হয়নি, দিন বদলের স্বপ্ন দেখেছিল, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তাই জন্যই কারাগার বন্দী হয়েছে। সেই অনির্বাণদের যে স্পিরিট, সেই অনির্বাণদের যে লড়াইয়ের পথ, সেই পথকে আগামী দিনে আমরা প্রসারিত করব এবং আরও বৃহৎ অংশের ছাত্রছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করে সেই পথে হেঁটে যাব এবং সমাজের সম্পূর্ণ রূপান্তর, সমাজতন্ত্রের পথে এগিয়ে যাব। এই কয়েকটি আহ্বান জানিয়ে আরেকবার এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। কমরেড, এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি এবং অন্যান্য কমরেডস, কমরেড বিমান বসু আছেন প্রধান বক্তা, উনি ফলত তার আগে বেশি কথা বলার ধৃষ্টতা আমার আগের বক্তারাও দেখায়নি, আমিও দেখাবো না। আর তাছাড়া আকাশের যে অবস্থা, কথা সহজ, অনেক কথা বলার ব্যাপার নেই। আজকেও দুপুরবেলা সকালবেলা নাগাদ খবর এসেছে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী স্যান্ডো গেঞ্জি পরে বগল চুলকাতে চুলকাতে ঘুষ খেতে সবাই দেখেছি তাকে, তার কোন ঘনিষ্ঠ ব্যবসায়ী তার বাড়ির খাটের তলা থেকে, একটা লোকের বাড়ির খাটের তলা থেকে 7 কোটি টাকা পাওয়া গেছে, আরো গুনছে এখনই। এই হচ্ছে এদের অবস্থা। পরিষ্কার কথা,
আগের দিন বর্ধমান শহরের লোগো উপড়ে গেছে, গেছে তো? ওই যে এটা কি বিটকেল ব লাগিয়েছে, বড়রা বসে আছেন, আমি এর চেয়ে খারাপ কথা বলতে পারি না। ওই ব আগের দিন উপড়ে গেছে, এর পরের দিন সরকারটা আমাদের উপড়ে ফেলতে হবে, এই হলো সহজ কথা। তার আগে ছাত্ররা গেছিল বর্ধমান ইউনিভার্সিটির তালা ভেঙে ঢুকে পড়েছিল। যেদিন গেছে তারপরে সেদিন সন্ধ্যাবেলা সাংবাদিকরা ফোন করছে, করে বলছে এইটা কি হলো, ছাত্ররা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়লো, এটা তো ঠিক হলো না এইভাবে। আমি বললাম তার আগের দিন আমি ওদের সাথে গিয়েছিলাম, এই বিশ্বরূপ তারও করা আছে, অনির্বাণ জেলের ভিতরে আছে। গিয়ে চক্ষু চড়ক গাছ, শুনি ছাত্ররা এসএফআই কর্মীরা বর্ধমান ইউনিভার্সিটির ভিসির কাছে তার আগে 38 বার দেখা করতে এসেছে। তা আমি সাংবাদিককে প্রশ্ন করলাম যে 38 বার আপনি একটা লোকের বাড়িতে গেছেন একটা দরকার নিয়ে, সে দরজা খোলেনি, সে বাড়িতে ছিল কিন্তু দরজা খোলেনি, তা 39তম বার গিয়ে কি হবে? বললো কি হবে? আমি বললাম আপনি ভেবে বলুন কি হবে। বলছে আমি কলিং বেল বাজাবো, যদি না খোলে দরজা ভেঙে ঢুকে যাবো। ছাত্ররাও তাই করেছে, কি অসুবিধা আছে? এই যা দুর্নীতি করেছে, এমন ভাবে দুর্নীতি করেছে, কোন এজেন্সিকে কি দিয়েছে তারা আর 4 বছর ধরে মার্কশিট বের করতে পারছে না, তারা অ্যাডমিট কার্ড বের করতে পারছে না, ছাপা অক্ষরে টাকার পরে টাকা, এ ওর ঘাড়ে চাপাচ্ছে, ও তার ঘাড়ে চাপাচ্ছে, সে তার ঘাড়ে চাপাচ্ছে। এটা তৃণমূল আমলের দায়িত্ব নেওয়ার লোক কেউ পাবেন না, দেখবেন একেবারে জব কার্ড বলেন, আবাস যোজনার ঘর বলেন, 100 দিনের কাজ, একে গিয়ে ধরলে দাদা আমার নামটা কাটা গেল কেন, বলবে না আমি তো জানি না, ও জানে। ওকে গিয়ে বললে সে জানে, তাই তো? কালকে আমরা মেদিনীপুরে গেছিলাম, এই আরেকটা চিটিংবাজি প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এডুকেশন লোন দিচ্ছে, ধার দিচ্ছে ছেলে মেয়েদের, ঋণের জালে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। ধার দেব বলে দিদিমণি চতুর্দিকে, দিদিমণি তো বাবা পিসিমণি, যাই হোক, পিসিমণি আর ভাইপোর ছবি দিয়ে চারদিকে বিজ্ঞাপন হয়ে গেছে সরকারি টাকায় ছাত্ররা সব বাইরে পড়তে যাবে বলে। এদিকে আসল কথা হলো, এই আপনাদের এখানেও যারা আছেন, আপনাদের পরিবারেও কেউ যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করে থাকে, খোঁজ নিয়ে দেখেন 100টার যদি অ্যাপ্লিকেশন হচ্ছে তার মধ্যে 80টা অ্যাপ্লিকেশন কাজে লাগছে না, 20টা কোনো মতে সরকার মানে ব্যাংক দিচ্ছে, তাও 1 কিস্তি 2 কিস্তি 3 কিস্তির পরে আর টাকা পাচ্ছে না। এটা একটা ঢপবাজি হচ্ছে। এই আরেকটা ঢপবাজি, আজকে সকালবেলা থেকে ওদের মন্ত্রক স্বাস্থ্য ভবন থেকে এসেছে, বলছে বেসরকারি হাসপাতালে আর স্বাস্থ্যসাথীর কার্ডের কোনো মানে থাকবে না। আজকে সকালবেলার খবর, সরকার বলেছে, ভালো করে শুনে রাখেন, এরপরে গ্রামে যাবেন, পাড়ায় যাবেন, তৃণমূলের লোকেরা বলবে আমাদের দিদি স্বাস্থ্যসাথী করে দিয়েছে, এই করেছে, ওই করেছে, তাই করেছে বলবে, তারপরে সেই দেখিয়ে বলবে ভোট দাও। স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্পের উপরে দাঁড়িয়ে আমাদের অনেকে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে গেছি তো। বেসরকারি হাসপাতালকে কার টাকা দেওয়ার কথা ছিল? সরকারের। সরকার যদি আমার আপনার চিকিৎসার টাকা বেসরকারি হাসপাতালকে দিয়ে দেয়, তাহলে আর মদনা ওই কোন টাকা দিয়ে টাকা মেরে রঙিন চশমা কিনে লাভলি লাভলি গান গাইতে যাবে? হলো তো, ওই টাকা তো ওইখানে চলে গেছে, ওই টাকা চলে গেছে মদ মাংসের পিছনে, ওই টাকা চলে গেছে ভোটের দিন গুন্ডা পোষায়, ওই টাকা চলে গেছে মৎস্যবে। এখন বেসরকারি হাসপাতাল বলছে সরকার তো আমাদের আর টাকা দিচ্ছে না, তাহলে আমাদের লস হয়ে যাচ্ছে, আমরা আর বইতে পারবো না। বেসরকারি হাসপাতাল এখন থেকে, আজকে সকাল থেকে রাজ্য সরকার স্বাস্থ্য ভবন থেকে এসছে, নোটিফিকেশন এসছে, নির্দেশিকা, যে বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল ছাড়া আর কোথাও স্বাস্থ্যসাথী হবে না। এটা একটা ব্লাফবাজি হচ্ছে। ওই রকম আরেকটা ব্লাফ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। মেদিনীপুরে একটা মেয়ে, কালকে আমরা গেছিলাম, কালকে আমাদের এসএফআই এর একটা দল এসেছিল অনির্বাণদের সাথে দেখা করতে, এখানে জেলে আমাদের নেতা, রাজ্য কমিটির সহসভাপতি, জেলা সম্পাদক, আমার মনে পড়ে না শেষ কবে হয়েছে যে এসএফআই এর জেলা সম্পাদক জেলে আছে আর বাকিরা মিলে হই 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 করে সম্মেলন করছে। কোথায় ভয় পেয়ে যাওয়ার, ওরা ভেবেছে ভয় পাওয়াবে, এই ছেলে মেয়েগুলো আরো বেশি চেগে গেছে, বলছে সম্মেলন করতে দিবি না, তোর বাবা করতে দেবে, আমরা সম্মেলন করব। এখন কথা হচ্ছে এই স্পিরিট লড়াই করছি আমরা। ওখানে গিয়ে মেয়েটা বলল সে মেয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেছে কিন্তু আর পায়নি, লোন পায়নি, এখানে ঘুরেছে, ওখানে ঘুরেছে, সেখানে ঘুরেছে, লোন না পেয়ে আত্মহত্যা করেছে ছাত্রী। তারপরে সবাই আমরা গেছি, গিয়ে চেপে ধরেছি, তখন প্রশাসন বলছে ব্যাংকের কাছে।
ব্যাংকের অফিসার বলছে আমি জানি না, ওইটা মেদিনীপুরের শহর থেকে আসে, রিজিওনাল ম্যানেজার জানে। রিজিওনাল ম্যানেজার বলছে আমি জানি না, এমএলএ জানে। এমএলএ কে গিয়ে ধরলে এমএলএ কে আমরা জানি, এমএলএ অব্দি আর যাইনি, কিন্তু কি হবে? এমএলএ কে গিয়ে ধরলে এমএলএ বলবে আমি জানি না, ভাইপো জানে। ভাইপোকে গিয়ে ধরলে ভাইপো বলবে পিসি জানে। পিসি বলবে আমি জানি না, পার্থ শিক্ষামন্ত্রী ছিল, পার্থ জানে। পার্থ আর কার কথা জানে বলবে, আমি আর ওইটা বলছি না, আপনারা জানেন। কিন্তু আমি বোঝার জন্য বলছি যে গোটা সরকারটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে, গোটা সরকারটা চিটিংবাজিতে নিমজ্জিত হয়ে আছে। এই সরকারকে চাকরির দুর্নীতি, এসএসসি, টেট থেকে শুরু করে লেখাপড়ার খরচ কমানোর দাবি থেকে শুরু করে অন্য যে কোনো রকম যা দাবি দাওয়া নিয়ে ছাত্ররা লড়ছে, যুবরা লড়ছে, গরিব মানুষ লড়ছেন, সব মিলিয়ে এই পঞ্চায়েত ভোট আসছে সামনের বছর, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে সমস্তটার ক্ষেত্রে যা দুর্নীতি, একটা জামা ছিঁড়ে গেলে জামায় তাপ্পি মেরে আরো কদিন চালায়। এই সরকারটার এখন যে অবস্থা, তাপ্পি মেরে হবে না। এখন এই সরকারটা পুরো জামাটা খুলে ফেলে ছুঁড়ে নতুন লাল রঙের জামা পরে নিতে হবে আমাদের, তাই তো? সেই নতুন লাল রঙের জামা পরার লড়াই আমাদের সবাইকে লড়তে হবে। এসএফআই এর আজকের সম্মেলন যেভাবে হবে, এই দুদিন ধরে আপনারা সকলে এসেছেন, আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এই সম্মেলন আগামী দিনে লেখাপড়ার খরচ কমানোর দাবিতে ওই দিল্লিতে চোর, ডাকাত, চিটিংবাজ, দাঙ্গাবাজ সব মিলে বসে একটা শিক্ষানীতি বানিয়েছে। গরিব ঘরের ছেলে মেয়ের লেখাপড়া করার অধিকার লাটে তুলে দেবে ওই শিক্ষানীতি। ওই শিক্ষানীতি ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন শিক্ষানীতি আনতে হবে। গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে। বামফ্রন্ট সরকারের সময় গায়ে গায়ে স্কুলগুলো হয়েছিল, আমাদের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করতে গেছিল সব। এখন করোনার সময় 2 বছর কি নিয়ম করলো, হাতে দামি মোবাইল ফোন না থাকলে লেখাপড়া করা যাবে না, তাই তো? ওদিকে পানশালা খুলে গেল, কিন্তু পাঠশালা বন্ধ রইল। আমার ঘরের ছাত্র সে স্কুলে যেতে পারছে না, কিন্তু ওদিকে অনুব্রতর চুরি ডাকাতিতে কোথাও কোনো অসুবিধা নেই, সে বুক ফুলিয়ে ঘুরছে। তার এখন কি অবস্থা হয়েছে আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না, সে ঠিক আছে। কিন্তু এই যে এত এত গরিব ঘরের ছেলে মেয়ে হাতে দামি মোবাইল ফোন নেই বলে লেখাপড়া থেকে বাদ পড়ে গেল, সব মাঠের কাজে চলে গেল, ক্ষেতের কাজে চলে গেল, বা কেরালায়, তামিলনাড়ুতে, গুজরাটে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেল, আমাদের ঘরের বিটিগুলোর বিয়ে হয়ে গেল। এর জবাব চাইতে হবে তো, কেউ না কেউ তো এর জন্য দায়ী। আমার ঘরের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারলো না করোনার সময়, তুমি নরেন্দ্র মোদী, তুমি তো একদিনের জন্য তোমার প্রধানমন্ত্রীর বারফট্টাইগিরি বন্ধ রাখনি, একদিনের জন্য তো তোমাকে না খেয়ে কাটাতে হয়নি। ওই যে পাশে আছে বিরাট, এখন ডেইলি প্যাসেঞ্জারি করতো, এখন 21 সালের ভোটে হেরে যাওয়ার পর আর মনে রাখেন না। আগে এসেই কোনো আদিবাসী, কোনো গরিব মানুষের ঘরে ঢুকে গান্ডে পিণ্ডে খেয়ে চলে যেত বিজেপির নেতা। তাদের তো একদিনের জন্য তাদের ছেলে মেয়ের কোনো ক্ষতি হয়েছে? আমাদের ভাইপোর ঘরে যারা আছে তাদের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে সাধারণ ঘরের ছেলে মেয়েদের। এমনকি সাধারণ ঘরের তৃণমূল বিজেপির সাধারণ কর্মী, তাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বেড়েছে, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। 2 দিন পর স্কুলে গেছে, 2 বছর পরে গিয়ে দেখেছে মাস্টার নেই, কারণ সব কি এক প্রকল্প করেছে, সব মাস্টারকে নিয়ে শহরে নিয়ে চলে এসেছে, আর গাঁয়ের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর তার উপরেই এখন ভর্তি হচ্ছে এই বছর, ভর্তির সময় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এইবারে পার্থবাবু, অনুব্রত বাবুদের পরিণতি দেখে এইবারে একটু দাপে আছে, একটু চাপে আছে। অতটা জোরে জোরে অন্য বছর যেমন পারলে চোখ নিয়ে দাঁড়িয়ে যেত, জিওগ্রাফি অনার্স 90,000, বাংলা অনার্স 60,000, অঙ্ক অনার্স 1 লাখ, এই বছর একটু কম কম হচ্ছে। এদের প্রত্যেকটা চোরকে জেলে ভরতে হবে। এই প্রত্যেকটা চোরকে জেলে ভরার কথা বলেছিল বলে আনিস খানকে খুন করে দিল। আনিস খান কে? এনআরসি সিএ এর বিরুদ্ধে লড়াই করা একটা ছেলে, আমাদের বয়সী। যে এনআরসি সিএ এর বিরুদ্ধে লড়াই করছে তাকে বিজেপি গিয়ে মারে, আমি এটা মানে বুঝি। বিজেপি মেরেছে, বিজেপির সাথে রাজনৈতিক শত্রুতা ইত্যাদি। বিজেপির এখানে থাকার তো দরকারই নেই, কারণ দিদিমণি তো বিজেপির কাজ করে দিচ্ছে। এনআরসি সিএ এর বিরুদ্ধে লড়ছে একটা ছেলে, তাকে গিয়ে খুন করে এলো রাত্রিবেলা, পুলিশ পাঠিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে, এমএলএ, পুলিশ, গুন্ডা সব মিলে খুন করে এলো তৃণমূলের লোকেরা। তারপর এখন অন্য আর 5টা জিনিস এসে গেছে, এখন ভেবেছে একটু আনিস খানটা কম কম আছে, এখনই সময়। আজকে সকালবেলা আনিস খানের মামলার, হত্যা মামলার মূল সাক্ষী আনিস খানের ভাই সালমান, আজকে সকালবেলা, কালকে রাত্রিবেলা সে আর তার বউ রাত্রিবেলা একটু বাড়ির বাইরে বেরিয়েছিল, ভোজালি দিয়ে, টাঙ্গি দিয়ে কোপ মেরেছে, 26টা সেলাই পড়েছে, ছেলেটা বেঁচে গেছে।
20 তারিখ আমরা কলকাতায় বলেছি ধর্মতলায় মিটিং করব, ছাত্র যুবরা। কোথায় মিটিং করব? যে কোনো জায়গায় না, ওই 21শে জুলাই যেখানে দাঁড়িয়ে ঠিক যে জায়গা থেকে উনি ওই রাম্বা গাম্বা জাম্বা আম্বা পাম্বা লাম্বা কবিতা বলেন, ঠিক ওইখানে দাঁড়িয়ে মিটিং করবে। ওই জায়গা ধর্মতলার ওই চত্বর কারুর বাপের সম্পত্তি না। একটাই দল মিটিং করবে, আর কেউ মিটিং করতে পারবে না। পশ্চিমবঙ্গের এরকম একটা জায়গা আর রাখতে দেবো না আমরা। অনেক হয়েছে, যা হয়েছে। বর্ধমান শহর আগের দিন দেখিয়ে দিয়েছেন কমরেডরা, অনেক হয়েছে, অনেক দেখেছি তোমাদের বারবার মতো। কেঁচো হয়ে যাবে তোমরা। 20 তারিখ আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে মিটিং করব কলকাতায়। সেই মিটিংয়ে আপনারা সবাই আসবেন, আপনাদের আসার আবেদন জানাচ্ছি। আজকে আনিস খানের ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। এই আমাদের নেতারা আমরা এখানে আসছিলাম, বাকিরা গেছে ওখানে, আনিসের বাড়িতে গেছে, একটু আগে ফোনে কথা হলো, সেখান থেকে হাসপাতালে যাচ্ছে ছেলেটাকে দেখতে, তারপরে থানায় যাবে। কালকে আমরা থানা ঘেরাও করতে যাব। গতকাল সিজিও কমপ্লেক্সে কলকাতায় সল্টলেকে চোর ধরো জেল ভরো স্বচ্ছ নিয়োগ চালু করো, এই দাবিতে আমরা সবাই লড়াই করছি তো। আমরা বলেছি তো আনিস খানের খুনিকে ধরো, চোর গুন্ডা সব জেলে ভরো। আর এই চোর 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 বলতে গিয়ে একটা কথা, একটু আমি কমরেডদের আমি আর কথা বাড়াবো না, ওইটা তো বলতে হবে বটেই। ওই যে স্লোগান হয়েছে না 1 2 3 4 পিসি চোর পার্থ চোর, বলছে না লোকে, ওটা জোরে জোরে বলবেন 1 2 3 4 ভাইপো চোর কেষ্টা চোর। তার পরের লাইনটা মিস করে যাবেন না, বিজেপিও পয়সাখোর, শুভেন্দুও চাকরি চোর, ওরা একসাথে মিলেমিশে খেয়েছে। ফলত এই দাঙ্গাবাজদের হাত থেকে, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোরদের হাত থেকে, লেখাপড়া শিক্ষা চোরদের হাত থেকে বাংলাকে, বাংলার তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। রুটি রুজির দাবি দাওয়াকে সামনে নিয়ে আসতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যে দাবিগুলো করে সেদিন বর্ধমানের কমরেডরা লড়াই করেছেন, ওই বিটকেল উপড়ে দিয়েছেন। জেল দাবিগুলো নিয়ে লড়াই করে আজকে জেলের ভিতরে আছে আভাসদা, অনির্বাণ সহ বাকি সকলে, তাদের মুক্তি তো হবেই, আজ নয় কাল, কাল নয় পরশু তো হবেই মুক্তি। তারপরে আগামী দিনে আরো বড় লড়াই লড়তে হবে, নির্বাচনের লড়াই, রাস্তার লড়াই, বাংলাকে, বাংলার তরুণ প্রজন্মকে, বর্ধমানকে, এই কাটোয়াকে রক্ষা করার লড়াই এই চোর গুন্ডাদের হাত থেকে। এই লড়াইতে এই বর্ধমানের, পূর্ব বর্ধমানের জেলা সম্মেলন, 37তম জেলা সম্মেলন নতুন মাইল ফলক হয়ে থাকবে। আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। হ্যাঁ কমরেড, এখন এই কাটোয়ার কমরেড, শ্রদ্ধেয় কমরেড দেবাশিস চক্রবর্তী, তিনি কমরেড দেবব্রত চক্রবর্তী, উনি কমরেড বিমান বসুর হাতে গণশক্তি তহবিলে 15,000 টাকার চেক তুলে দেবেন। আমি তাকে আসার জন্য অনুরোধ করছি। কমরেড দেবব্রত চক্রবর্তী, তিনি গণশক্তি তহবিলে 15,000 টাকা চেক তুলে দিচ্ছেন। দাঁইহাটের কমরেড অনন্যা দে, তিনি নিজের হাতে কমরেড বিমান বসুর ছবি এঁকেছেন। তিনি তার, অনন্যা দে বিমান বসুর হাতে তার ছবি এবং পুষ্পস্তবক তুলে দেবেন। বন্টি বন্টি অনুধর থাকবি, অনুধর থাকবি। ছবিটা খুলে দাও। ছবিটা উপরে দাও, ছবিটা উপরে দাও, ছবিটা উপরে দাও। কমরেড বিমান বসু কাটোয়া শহরে এসে উপস্থিত হয়েছেন। এখানকার ছাত্র কমরেডরা কমরেড বিমান বসুর হাতে একটা পুষ্পস্তবক তুলে দেবেন। বিমান বসু তোমায় জানাই লাল 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 সালাম। বিমান বসু তোমায় জানাই লাল 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 সালাম। বিমান বসু তোমায় জানাই লাল 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 সালাম। কমরেড জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্য 5,000 টাকা আমাদের ঘনিষ্ঠ দরদি একজন সমর্থক, তিনি কমরেড বিমান বসুর হাতে তুলে দেবেন।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন যার কথা শোনার জন্য আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রদ্ধেয় কমরেড বিমান বসু। আমি এইটা সাপোর্টে বলবো, এখানে বললে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তরুণ বন্ধু সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃত্ব, আজকে ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান 37তম জেলা সম্মেলনের, ঠিক আছে ঠিক আছে রে বাবা, জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ভদ্র মহোদয়গণ এবং আমার তরুণ ছাত্র এবং যুব বন্ধুগণ, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলবো। প্রথমেই যে কথা বলে নিতে চাই, আপনারা সৃজন ভট্টাচার্যের কথা শুনেছেন। ওই বয়সে ওইভাবে কথা বলা যায়। আর আমরা যখন 1970 সালে কেরালার ত্রিবান্ধমে সর্বভারতীয় ছাত্র সম্মেলনে যখন মিলিত হয়েছিলাম এবং সেখান থেকে আমাকে সম্পাদক করা হয়েছিল, তা ছিল আজ থেকে 52 বছর আগে। তাহলে বয়সটা আমার, এখন আমি 83তে চলছি। স্বাভাবিকভাবেই এই বয়সে দাঁড়িয়ে ছাত্রদের সভায় দাঁড়িয়ে ছাত্র সমাবেশকে ঘিরে বক্তব্য রাখা একটু কঠিন। আমি বলছিলাম নেতৃত্বকে, আরে আমি ছাত্র সম্মেলনে যে কি করব, আমি তো বুড়ো মানুষ। তাই বলছে না, যে আপনি প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবেতেই আপনাকে চাইছে। যাই হোক, আমি এসছি। যে কথা বলতে চাইছি, শিক্ষার এখন অবস্থা কিরকম? সত্যিকারের প্রাইমারি, লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, এখন তো আপার প্রাইমারি জুনিয়র নেই, এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল এবং মেডিকেল, সব ক্ষেত্রে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে অনৈতিক কাজ হয় সেটা বলা কওয়ার না। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে সেটা ভাবনা চিন্তা করা যায় না। আমার তো 50-এর দশকের কথা মনে আছে, 60-এর দশকের কথা মনে আছে, গত শতাব্দীর 70, 80, 90 সবই মনে আছে। এরকম কোনোদিন গত 11 বছর ধরে তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য এবং শিক্ষক নিয়োগের পরীক্ষায় যে অসৎ কাজ, যারা পরীক্ষায় পাশ করে তাদের নাম বাদ দেওয়া হয়, টাকার বিনিময়ে যারা ফেল করে তাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়। আপনারা দেখেননি যে ইতিমধ্যেই এক মন্ত্রীর কন্যা, তার শিক্ষক পদ গেছে, কারণ তিনি সেই পরীক্ষায় ওরাল দেননি
তার তালিকায় নাম ছিল না, যার নাম ছিল তাকে পরে চাকরি দেওয়া হয়েছে এবং যিনি চাকরি পেয়েছিলেন তার সব টাকা, মাইনার টাকাটা ফেরত দিতে হয়েছে। ভারতের কোনো প্রান্তে কখনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যা ঘটছে আমরা দেখছি যে অদ্ভুত। টেটে পাস করলো না, তারা চাকরি পেল। এখন তো দেখা যাচ্ছে কারিগরি শিক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে চাকরি পাচ্ছে না, শরীর শিক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে চাকরি পাচ্ছে না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে একই রকম। তাহলে কি তৃণমূল সরকার আর শিক্ষায় জাল জোট চুরি টাকা কামানোর কাজ এটাই প্রধান? কাটোয়ার মানুষের আন্দোলন সংগ্রামের অনেক ইতিহাস আছে, এই পূর্ব বর্ধমানের অনেক আন্দোলন সংগ্রামের গৌরবজনক অধ্যায় আছে। আর সেখানেই আজকে পূর্ব বর্ধমানের 37তম ছাত্রদের সম্মেলন। এই ছাত্রদের সম্মেলনে ছাত্রদের কাছে আবেদন করব, সম্মেলনকে আপনারা আপনাদের প্রিয় জেলা সম্পাদক কমরেড অনির্বাণ রায়চৌধুরীর অনুপস্থিতিতে আপনারা করছেন। ব্যথা আছে, কিন্তু ব্যথা থাকলেও সফল করে আপনারা প্রমাণ করে দেবেন একটা অনির্বাণকে আটকে রাখলে কখনোই ছাত্রদের আন্দোলন সংগ্রাম, তার কর্মকৌশল নির্ণয় করা আটকে থাকে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কি চলছে বলুন তো সারা দেশে? বারে বারে আমরা এখন দেখি যে ভারতীয় জনতা পার্টি তারা এমন কথা বলে মনে হয় স্বাধীনতা সংগ্রামে তারা বোধহয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কখনো করেনি, কখনো করেনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে গড়ে ওঠে নাগপুরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তার পরিচালনায় রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছিল হিন্দু মহাসভা 1925 সালে। তারপর হিন্দু মহাসভা যখন নাকি ভারতের মাটিতে রাজনীতির তেমন পসরা করতে পারছে না, তখন আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করলো 1951 সালে জনসংঘ। আর জনসংঘেরই ভিন্নতর রূপ ভারতীয় জনতা পার্টি। এটাই সব না, এরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে বারবার মুচলেখা দিয়ে বলেছে আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করিনি, আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমাদের ছেড়ে দিতে হবে। মুচলেখা দিয়ে ছাড় পেয়েছে একের পর এক। আমরা পশ্চিমবাংলায় বাস করি, আন্দামানে আপনাদের এখানে কেউ কেউ নিশ্চয়ই আছেন, গেছেন। কি জাননি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কেউ না কেউ নিশ্চয়ই গেছেন। আন্দামানে সেখানে যে নামগুলো আছে, ধরুন 460টা নামের মধ্যে 600 নামের মধ্যে 460টা হয় পূর্ব বাংলায় বাড়ি, না হয় পশ্চিম বাংলায় বাড়ি। বাঙালি। আমি বাঙালিয়ানা তোলার জন্য বলছি না, বাঙালিরা যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, যে অত্যাচার সহ্য করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পাত্তাদি গুটানোর জন্য,
তার সঙ্গে তুলনা করা যায় পাঞ্জাবের মানুষকে। আন্দামানে প্রথম সংখ্যার দিক থেকে নিউমারিক্যালি 1 নম্বর বাঙালিরা আর 2 নম্বর পাঞ্জাবিরা। পাঞ্জাব ভাগ হলো, বাংলা ভাগ হলো। পাঞ্জাবের মানুষের অর্থনৈতিক পুনর্বাসনের ব্যাপারে কিছু কাজ প্রত্যক্ষভাবে হয়েছে, কিন্তু বাংলার যারা ওপার থেকে এখানে এসছেন উদ্বাস্তু, তাদের যথোচিতভাবে অর্থনৈতিক পুনর্বাসনের কাজ হয়নি। এই বিষয়গুলো থাকা সত্ত্বেও যখন ভারতীয় জনতা পার্টি তার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে কথা বলতে চায়, তখন মনে হয় এত ভয়ঙ্কর ব্যাপার। যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলো না, বিরোধিতা করলো, তারা এখন স্বাধীনতা সংগ্রামী সাজতে চাইছে। ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরাট ফারাক না। 1998 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের পরিকল্পনা অনুযায়ী তারা কংগ্রেস দলটাকে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়ে তৃণমূল কংগ্রেসকে খাঁটি 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 বামপন্থী, সত্যিকারের বামপন্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর একই সঙ্গে তারপর নির্বাচনী বোঝাপড়া ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস, তার নির্বাচনী বোঝাপড়া অদ্ভুত। দেখুন, একটা হচ্ছে একটা ফুল, আরেকটা হচ্ছে দুটো ফুল। এই ফুলের বোঝাপড়ার মধ্য দিয়ে আপনাদের মনে আছে তো যে তপন শিকদার দমদম থেকে জয়লাভ করে মন্ত্রী হয়েছিল, আর সত্যনন্দ মুখার্জি, জুলু মুখার্জি কৃষ্ণনগর থেকে জয়লাভ করে মন্ত্রী হয়েছিল। সত্যব্রত মুখার্জি তিনিও কৃষ্ণনগর থেকে জয়লাভ করে, সেখানে তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিল না? ছিল না। তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির বিজেপি একটাই প্রার্থী, দমদমেও তাই। এবং এই বোঝাপড়া আরো কয়েকটা আসনে হয়েছিল, কিন্তু নির্দিষ্টভাবে চুক্তি ছিল আগে থেকে যে বোঝাপড়া এই কৃষ্ণনগর দমদম সর্বতভাবে সাহায্য করতে হবে তৃণমূলকে বিজেপির জন্য। বাকি সব জায়গায় সর্বতভাবে সাহায্য করেনি, মানতে চায়নি, তাহলে আরো জিততো, কারণ বোঝাপড়া আরো বেশ কয়েকটা সিটে হয়েছিল। তাহলে বিজেপির সঙ্গে যারা একসঙ্গে বোঝাপড়া করে নির্বাচনে দাঁড়ায়, জয়লাভ করে, এবং বিজেপির এনডিএ সরকার তৈরি হলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার মন্ত্রিসভার সদস্য হন, তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে? কার নাড়াটা কোথায় বাধা আছে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে একটু বিরোধ দেখায়, আর বিরোধ দেখাতে হবে। বিজেপিও বিরোধ দেখাবে, তৃণমূলও বিরোধ দেখাবে। বিরোধ না দেখালে ওদের যে বোঝাপড়া সে তো মানুষের কাছে ধরা পড়ে যাবে। ধরুন তো, একটু বিচার করে দেখুন, মোহন ভগবত কে আপনারা জানেন নিশ্চয়ই, সবাই না জানলে অনেকেই জানেন। মোহন ভগবত তিনি আরএসএস এর একজন কর্মাধ্যক্ষ। তিনি এখানে এলেন, তিনি এখানে তার ক্যাম্প করার জন্য এসছেন, ড্রিল করা, ট্রেনিং করা, ইত্যাদি ইত্যাদি। একদম অনেক দূরে, পশ্চিম মেদিনীপুরের অনেক দূরে জঙ্গল ঘেরা একটা স্কুলের মাঠে তারা করেছেন। সেখানে চলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী। মোহন ভগবতের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে,
তার কাছ থেকে চলে গেল রসগোল্লা, দই, তার পাঞ্জাবি, তার মানে পায়জামা সব চলে গেল, তার কাছে ধুতি সব চলে গেল, আর ফুল তো আছেই। অদ্ভুত ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে যখন কথা হয় আরএসএস সম্পর্কে, আমার এই কথাগুলো এখানে যারা আছেন তার আশপাশে নিশ্চয়ই আরএসএস এর কোনো সদস্য শুনছেন এবং নোট করছেন বা সেলফোনে টেপ করে নিচ্ছেন। সেটা হচ্ছে এই আরএসএস তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল আরএসএস এর কেন্দ্রে পঞ্চজন্ম পত্রিকা প্রকাশ করার জন্য। উনি প্রকাশ করলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করে উনি বললেন যে আপনাদের আমি জানতেই পারতাম না, যদি আপনাদের এখানে না আসতাম, আপনারা কেমন মানুষ। সত্যিকারের আপনাদের তো মানুষ হয় না। আর আরএসএস থেকে বলা হলো শ্রীমতী বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং দুর্গা, তিনি যখন স্বয়ং দুর্গা, তাহলে দুর্গা প্রতিমার কার্নিভাল করতে গেলেন কেন? তিনিই তো ঘুরলে পড়েতে, তিনি স্বয়ং দুর্গা, তাহলে তো হয়ে যেত। কতগুলো পয়সা কার্নিভাল করে পয়সা ব্যয় করা। এক একটা ক্ষেত্রে পয়সা কেন ব্যয় হচ্ছে এ বোঝা মুশকিল। বারে বারে বলে যে যারা পুজো করতে পারে না তাদের সাহায্য করা কি অন্যায়? হ্যাঁ, তাদের সাহায্য করা আমি অন্যায় বলবো না, কিন্তু যাদের বাজেট 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা, আমি কাটোয়াতে কত লক্ষ টাকার সব থেকে বেশি বাজেট আমি জানি না, কিন্তু কলকাতায় আমি জানি 60, 70, 90 লক্ষ টাকার বাজেটও আছে পূজার। তাকে 60,000 টাকা দিয়ে কি লাভ আছে? আর 60 ভাগ এই ইলেকট্রিক খরচ, তার 60 ভাগ বাদ দিয়ে 40 ভাগ নিতে হবে, যা বিল হবে। এরপর পূজা আসবে, পূজা চলে যাবে। দেখবেন কলকাতায় সিএসসি এবং মফস্বলে সেখানে স্টেট এসিবি রেট বাড়বে, কারণ সব জায়গায় হবে, সিএসসি রেট বাড়বে, কারণ যেটা তারা এখন কমিয়ে নেবে সেটা আপনার আমার জনগণের মাথার ওপরে অতিরিক্ত বাড়িয়ে তা তুলে নেবে। তাই আমরা বলি যেটা সত্যিকারের দরকার তা করতে হবে। একটু আগে তো শুনলেন সৃজন ভট্টাচার্যের কথা, স্বাস্থ্যসাথীর কাজ কি হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ কি হচ্ছে, এরকম অনেক উদাহরণ আছে। তাই একটা কথা বলবো যে মানুষকে যেভাবে তার মেরুদণ্ড ভাঙার চেষ্টা হচ্ছে, মানুষের অভাব আছে, মানুষের দারিদ্র্য আছে, বেকারি আছে, জীবনে কষ্ট আছে, সব ঠিক, কিন্তু মানুষ তখন মানুষ থাকে যখন সে শির দ্বারা সোজা করে কথা বলতে পারে। শির দ্বারা সোজা করে কথা যাতে বলতে না পারে তার জন্য বিধি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অদ্ভুত, এখানে নতুন কালচার আমদানি হচ্ছে, নতুন সংস্কৃতি। নতুন সংস্কৃতি কি? যার নাকি যিনি জেলে আছেন গরু পাচার কাণ্ডের জন্য, মার মাটি তো মাটি চুরি করা, কত মাটি চুরি করেছে আপনার পাশের জেলা বীরভূমে, কত মাটি চুরি করেছে,
যার মাথায় অক্সিজেনের অভাব হয় তিনি, তার ফিক্সড ডিপোজিটে পাওয়া গেছে 17 কোটি টাকা। মাগুর মাছ খুব তাড়াতাড়ি কাটতে পারতেন। তারপরে তিনি বাবার দোকানে বসলেন, বাবার দোকানে বসা, মাগুর মাছ কাটা, আর তারপর তিনি কংগ্রেস পার্টি যুব কংগ্রেসের নেতা ছিলেন। যুব কংগ্রেসের নেতা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা। আর তার কন্যা, তিনিও পরীক্ষা দিয়েছেন কি দেননি কিছু ডকুমেন্ট পাওয়া যায়নি, কিন্তু প্রাথমিক শিক্ষিকা, স্কুলে যান না। আমার অবাক লাগে, এমন বাবা হওয়া উচিত না। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে যেভাবে অপরাধী তৈরি করছে, তেমন বাবা হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। মেয়েদের দোষটা কি? বাচ্চা মেয়ে। এখন তাকে বলা হচ্ছে বীরের সম্মান দিয়ে তাকে জেল থেকে যখন ছাড়া পাবে নিয়ে আসবো। কাকে? কোটি কোটি টাকা কি করে হলো? কোটি কোটি টাকা আয় করার তো কোনো সুযোগ তার নেই, কোনোভাবেই নেই। তিনি স্কুলে, এখানে ছাত্রদের সম্মেলন, স্কুলে তিনি পড়াশোনা করতেন অনেক কষ্টে। 7 থেকে 8-এ উঠতে পেরেছিলেন, তারপর 8 থেকে 9-এ উঠতে পারেননি। তাই যখনই দেখে 9 আসছে বলে 9কে আমি ভালোবাসি না। 9কে উনি ভালোবাসবেন কি করে? 9-এ তো উঠতে পারেননি, সেই জন্য 9কে আমি ভালোবাসি না। অদ্ভুত ব্যাপার। কথা বলছে, জেলবন্দি না রাজভবনে রয়েছেন বোঝা যাচ্ছে না। এই সরকার মানুষের ন্যায্য অধিকার দেওয়ার ক্ষেত্রে বারে বারে কার্পণ্য করে, অথচ মানুষকে তাবে রাখার জন্য অনুদান দিতে কিন্তু তেমন কার্পণ্য করে না। আমরা তো এমন জিনিস চাই না। আমরা তো উন্নতশীল, মানুষের চাই উন্নতশীল, মানুষের মতো মর্যাদা। তার যেভাবেতে তাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, আমরা তার বিরোধী। আপনারা শুনেছেন, একটু আগেই সৃজন বলছিল, শুনেছেন আনিস খানের মূল সাক্ষী তাকে সরিয়ে দেওয়ার জন্য যে জঘন্য পরিকল্পনা গতকাল ঘটেছে, সাংঘাতিক। এটা সাংঘাতিক। এটা কোন রাজত্বে আছি? নির্বাচিত সরকার সেই রাজত্বে আছি, নাকি একটা স্বৈরতান্ত্রিক সরকারের রাজত্বে আছি? একেবারে স্বৈরতান্ত্রিক সরকারের আদপে এই কাজ পরিচালিত হচ্ছে। তাই এর বিরোধিতা করতে হবে, আর বিরোধিতা করতে হবে অনেক মানুষকে নিয়ে। আমি বলছিলাম ছাত্র নেতাদের, এ কথা ঠিক নয়। তৃণমূলের সবাই চোর, এ কথা ঠিক না। তৃণমূলেরও সবাই চোর না, বিজেপিরও সবাই চোর না, কোন পার্টির সবাই চোর হয় না। হয়তো তৃণমূলে একটু চোরের সংখ্যা বেশি থাকতে পারে, কিন্তু সবাই চোর না। তাই যারা নাকি এখনো বুঝতে পারছেন না তৃণমূল করতে যে বা বিজেপি করতে যে কোথায় দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাদের কাছে আবেদন করব, আপনারা একবার বুঝে দেখুন কোথায় আছেন, কেন আছেন। সত্যিকারের জনগণের স্বার্থে কার্যকলাপ রূপায়ণ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা বিজেপি তারা কি সেই লক্ষ্যে পথ চলছে? একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3 বার, 4 বার, 5 বার আত্মসমীক্ষা করুন, ভাবুন
আর আমি বলবো সত্যিকারের এই অত্যাচারী শাসন ব্যবস্থাকে পরিবর্তন করবার জন্য ব্যাপক ঐক্যের ভিত্তি তৈরি করে হিড় হিড় করে ট্রেনে নামাতে হবে। 14 তলা থেকে নবান্নের 14 তলা হিড় করে নামাতে হবে। নামানোর কাজে আপনারাই সেখানে সৈনিকের ভূমিকা পালন করতে পারবেন যদি সেই রকম ব্যবস্থা করেন। আমার মনে হয় আমি অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, আর বোধহয় বলা উচিত না। তাই আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং ভারতের ছাত্র ফেডারেশনের 37তম যে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন ডাকা হয়েছে অনির্বাণকে বাদ দিয়ে, তার সার্বিক সাফল্য কামনা করে আপনাদের অভিবাদন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে, আপনাদের আদাব জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। হ্যালো হ্যালো আচ্ছা কমরেডস, আপনারা শুনলেন দীর্ঘক্ষণ ধরে আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসু আমাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসুকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যে সমাবেশের কাজ, সেই সমাবেশের কাজ এখানেই শেষ হলো।